পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিশেষত আলোচনার কার্যত কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন দল খোলার পাশাপাশি প্রায় প্রতিদিনই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য বা মন্তব্য উঠে আসছে তার মুখ থেকে। আর তার সেই সমস্ত বক্তব্যকে ঘিরে ব্যাপক চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। এবার আরও এক বড় কথা শোনা গেল হুমায়ুন কবিরের মুখে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির রাম মন্দিরকে সামনে রেখে জাতপাতের রাজনীতি করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে। তিনি আরো বলেন, কলকাতায় অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি, অথচ আমাকে বিজেপির বি টিম বলা হচ্ছে। একই সঙ্গে হুমায়ুন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি বিজেপিকে বাংলায় ক্ষমতার বাইরে রাখার দায়িত্ব নিচ্ছি, আমি ১০০টি আসনে জয়লাভ করব। হুমায়ুনের প্রশ্ন, মমতা ব্যানার্জি এত মন্দির করেছেন, হিন্দুত্বের জন্য এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, তাহলে বাকি ১৯৪টি আসনের মধ্যে কেন ১৪৮টি আসন পাবেন না? পিসি ভাইপো মিলে এত অহংকার দেখিয়েছিলেন, ২৫০ সিটে জিতবেন, ২৫০ সিট দিতে হবে না, ১৪৮ জিতুন, আমি ১০০ জিতবো, বিজেপিকে ফিনিশ করব। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। পশ্চিম বাংলার রাজনীতি না, গোটা ভারতবর্ষের রাজনীতি আজ থেকে যদি ২০ বছর পিছিয়ে যান, তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে। রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি, জাতি তোষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে। সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে ১৯৯৮ সালের ১ জানুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস করেছিল, তারপরে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীজিকে কে ডেকে নিয়ে এসেছিল? হরিশ চ্যাটার্জি বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি ১০০ সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি ১৯৪ মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি ১৪৮ সিট জিতে আসুক, তাহলে বিজেপি ৪৪-এ নেমে যাবে। ২২১ যেটা ছিল ৭৭, সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন ১৪৮ সিট পাবে না? ও তো হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপো মিলে ২৫০ সিট নেবে। আজকে ২৫০ জিততে হবে না, ১৪৮ জিতুন, আর আমি ১০০ জিতবো, বিজেপিকে ফিনিশ। শুনলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য। ১০০ আসনে জিতবেন বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে বিজেপিকে এ রাজ্যের ক্ষমতার বাইরে রাখার জন্য মমতা ব্যানার্জিকে কার্যত ১৪৮ আসনে জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি। আর হুমায়ুনের এই বক্তব্যে কেউ কেউ মনে করছেন, তবে কি ভোটের ফল প্রকাশের পর ফের তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধার রাস্তা খুলে রাখতে চাইছেন তিনি? যদিও শেষ পর্যন্ত কোন দলের ঝুলিতে কটা আসন যাচ্ছে বা ভোটের ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে কিনা তা অবশ্য বলবে সময়। আর একবার শোনাবো হুমায়ুন কবির ঠিক কি বলেছেন। পশ্চিম বাংলার রাজনীতি না, গোটা ভারতবর্ষের রাজনীতি আজ থেকে যদি ২০ বছর পিছিয়ে যান, তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে। রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি, জাতি তোষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে। সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে ১৯৯৮ সালের ১ জানুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস করেছিল, তারপরে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীজিকে কে ডেকে নিয়ে এসেছিল? হরিশ চ্যাটার্জি বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি ১০০ সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি ১৯৪ মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি ১৪৮ সিট জিতে আসুক, তাহলে বিজেপি ৪৪-এ নেমে যাবে। ২২১ যেটা ছিল ৭৭, সেটা বিজেপিকে আমিও চাই
ক্ষমতার বাইরে রাখতে মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? কত হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপো মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ। অন্যদিকে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন হুমায়ুন কবির। বিজেপির সরকার গড়ার স্বপ্ন তিনি একাই রুখে দেবেন বলেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কি বলছেন তিনি, শুনুন। এটা শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অফ দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিম বাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে প্রকার, আপনারা যে মিডিয়া পাচ্ছেন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন, তাহলে সে দায়িত্ব আর আমার ঘাড়ে চাপালে হবে। নিশ্চয় শুভেন্দু অধিকারীর যে লম্পঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে 250 হুঙ্কার, আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন। পিসি ভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায়। আর শুভেন্দু অধিকারীরও যে দখল করবই, সনাতনীদের সরকার হবেই। আমি বলছি হুমায়ুন কবির, সনাতনীদের ওই বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেব। মমতা ব্যানার্জি, মমতা থাকলে শাসক দলের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন, তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসে? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা রুখে দেবো। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিশেষত আলোচনার কার্যত কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুমায়ুন কবির। একের পর এক নিশানা করছেন তিনি, শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন। কি বলেছেন তিনি, শুনবো। এটা শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অফ দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিম বাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে প্রকার, আপনারা যে মিডিয়া পাচ্ছেন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।